সবাই আমার গলা শুনতে পাচ্ছ এবং স্ক্রিন দেখতে পাচ্ছ, তাই তো? হ্যাঁ স্যার, দেখতে হ্যাঁ স্যার পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা, ওকে। So let's go ahead with this topic, dynamic light scattering. আমি এটার কিছু অ্যাপ্লিকেশনস তোমাদেরকে আগেই বলেছি। মেনলি এই টেকনিকটাকে যদি একটা শব্দে বা একটা সেন্টেন্সে এটার অ্যাপ্লিকেশন বলি, এটা সাবমাইক্রন লেভেলের যে পার্টিকেলস আছে সেগুলো সাইজ মেজার করার জন্য ইউজ করা হয়। হোয়াট ইজ সাবমাইক্রন লেভেল? মানে 1 মাইক্রোমিটার বা 10⁻⁻6 মিটার। আবার বলছি, মাইক্রন মানে হচ্ছে 1 মাইক্রোমিটার, দ্যাট ইজ ইকুয়াল টু 10⁻⁻6 মিটার। তাহলে 10⁻⁻6 মিটারের থেকে যে পার্টিকেলস গুলো ছোট সেই পার্টিকেলস গুলোকে আমরা বলি সাবমাইক্রন লেভেল পার্টিকেলস। সেই পার্টিকেলস গুলো সাইজ কত, মানে সেগুলো কত বড় এবং শেপ কি ধরনের, সেই ব্যাপারটা আমরা কিন্তু মেজার করি এই ডাইনামিক লাইট স্ক্যাটারিং এর মাধ্যমে। তাহলে সাব মাইক্রন লেভেলের পার্টিকেলস যেগুলো, সেগুলো সাইজ মেজার করা মেইন উদ্দেশ্য। সেখান থেকে আর কি ইনফরমেশন পাই? আমরা শেপের ব্যাপারে জানতে পারছি, আর আমরা ডিসপার্স কতটা পার্টিকেল সেটার ব্যাপারে জানতে পারছি। হোয়াট ইজ ডিসপারশন অফ পার্টিকেলস? মানে পার্টিকেলস গুলো একে অপরের সাথে যুক্ত হয়ে একটা অ্যাগ্লোমারেশন তৈরি করে আছে বা অ্যাগ্রিগেট তৈরি করে আছে, বা এমন ভাবে যুক্ত হয়ে যাচ্ছে যে কোনো অদক্ষেপ তৈরি করছে, মানে ইট ইজ গেটিং প্রেসিপিটেটেড, or it is or the particles that are singly distributed in a solution. ঠিক আছে? ফর ইনস্ট্যান্স আমি তোমাদের বলছি, তাহলে এই সাবমাইক্রন লেভেলের পার্টিকেল মানে কি? সাবমাইক্রন লেভেলের পার্টিকেল মানে হচ্ছে গিয়ে যে you can see here the introduction, dynamic light scattering, sometimes also referred to as photon correlation spectroscopy. ঠিক আছে, ডাইনামিক লাইট স্ক্যাটারিং কে ফোটন কোরিলেশন স্পেকট্রোস্কোপিও বলা হয় বা কোয়াসি ইলাস্টিক লাইট স্ক্যাটারিং ও বলা হয়। ইট ইজ আ টেকনিক ফর মেজারিং দ্য সাইজ অফ particles typically in the submicron region. Key, what are these particles? These particles could be proteins, these particles could be carbohydrates, these particles could be lipids, যেগুলো সাইজ হচ্ছে, বা these particles could be other organic molecules also. ঠিক আছে, যেগুলোর সাইজ মাইক্রোমিটার মানে 10⁻⁻6 মিটারের থেকে অনেক কম। এবারে সাইজের থেকে আমরা শেপ নির্ধারণ করতে পারি কিভাবে, আমি সেটা তোমাদের বোঝাবো। তার আগে একটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে যে ডিসপার্সিটি, এই কথাগুলো আমি বেশি এই জন্যই বলতে চাইছি না, কারণ এইগুলো অলরেডি ওই অ্যাপ্লিকেশন অফ ডিএলএস ভিডিওয়ে বলা আছে। ডিসপার্সিটি হচ্ছে গিয়ে এই যে ধরো আমরা প্রোটিন স্যাম্পল, একটা সলিউশন আছে প্রোটিনের, তাহলে প্রোটিনের 10টা মলিকিউল একসাথে আছে। হ্যাঁ, 10টা মলিকিউল একটা সলিউটের মধ্যে, ধরো জলের মধ্যে আমি নিয়েছি প্রোটিনে। ডিসপার্সিটি বলতে বোঝাচ্ছে যে এই 10টা মলিকিউল কিভাবে ডিসপার্সড আছে, মানে কিভাবে ছড়িয়ে আছে ওই জলের মধ্যে। 10টা মলিকিউল কি একসাথে অ্যাগ্রিগেট তৈরি করে গেছে, বা 10টা মলিকিউল অ্যাগ্রিগেট তৈরি করে প্রেসিপিটেট করে গেছে, নাকি 10টা মলিকিউল আলাদা 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 করে 10টা জায়গায় রয়েছে, নাকি দুটো দুটো করে 5টা জায়গায় রয়েছে। এই যে ব্যাপারটা, হয়তো দুটো দুটো করে 5টা জায়গায় রয়েছে, বা এরকমও হতে পারে যে দুটো দুটো দুটো, আবার একটা 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 একটা, এইভাবে 10টা রয়েছে। তো কি ধরনের ফিজিওলজিক্যাল স্টেটে ওটা রয়েছে, মানে ইজিটা মোনোমার, ইজিটা ডাইমার, ইজিটা অলিগোমার, অর ইজিটা অ্যাগ্রিগেট, অর ইজিটা প্রেসিপিটেট। ঠিক আছে, এইগুলোকে আমরা বলছি ফিজিওলজিক্যাল স্টেট। মোনোমারিক স্টেটে মানে একটা সিঙ্গল, ডাইমার মানে দুটো একসাথে, অলিগোমার মানে 12-15টা একসাথে, নাকি অ্যাগ্রিগেট মানে 100-200টা একসাথে। সেই যে ডিসপার্সিটির যে ব্যাপারটা, সেটা আমরা ডাইনামিক লাইট স্ক্যাটারিং এর সাহায্যে জানছি। আর আমরা কি জানতে পারছি? আর জানতে পারছি রিগার্ডিং দ্য শেপ। মানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে, এটা আমি তোমাদের প্রশ্ন করছি যে তোমরা ফুটবল দেখেছো? অলি, তুমি ফুটবল দেখেছো? আর হ্যাঁ তুমি স্যার। ইয়ে দেখেছো,
ওই রাগবি খেলার বল দেখেছো? রাগবি কিসের? রাগবি রাগবি খেলার জন্য যে বলটা হয় ওটা না। দেখোনি? না, কেউ দেখিনি। দেখেনি এখানে রাগবি খেলার বল? হ্যাঁ স্যার দেখেছি। ছবিতে দেখেছি। কিরকম হয়? ডিম্বাকার টাইপের। হ্যাঁ, দেখেছি। ডিম্বাকার টাইপের। ডিম্বাকার টাইপের, ঠিক আছে। তাহলে অলি রাগবি খেলার বলটা হচ্ছে গিয়ে ডিম্বাকার, আর ফুটবলটা অনেকটা বর্তুলাকার। মানে ওয়ান ইজ স্ফেরিক্যাল, ওয়ান ইজ এগ শেপ, ঠিক আছে। এইকে একটু মিউট করো। হ্যাঁ, ওয়ান ইজ স্ফেরিক্যাল এন্ড ওয়ান ইজ এগ শেপ। এইবার তোমরা ধরো যে দুটো বলেরই ডায়ামিটারটা সেম, ঠিক আছে, দুটো বলেরই ডায়ামিটারটা সেম। তাহলে দুটো বলের শেপ কি সেম হবে? শেপ কিন্তু সেম নয়। তো দিস ইজ দ্য থিং we can determine যে suppose we know the molecular weight, okay, or molecular weight আমি জানছি দুটো বলের, বা আমি আমি মাস বাই ভলিউম ডেনসিটি ইত্যাদি জানছি। যদি সেম ডায়ামিটার হয় তাহলে যে শেপ গুলো আলাদা এটা কিন্তু আমি বুঝতে পারছি। মানে একটা রাগবি বল সেটা ডিম্বাকার হবে, ঠিক আছে, আর একটা ফুটবল সেটা গোলাকার হবে। তো আমি বুঝতেই পারছি যে দুটো যদি ডেনসিটি সেম থাকে, মানে ইফ ইউ হ্যাভ টু ডিফারেন্ট প্রোটিন, তাহলে প্রোটিনের তো আর ডেনসিটি বদলাবে না, প্রোটিনের ডেনসিটি সবসময় সেম থাকবে। দ্যাট ইজ ওয়ান অ্যামিনো অ্যাসিড অন অ্যান অ্যাভারেজ ইজ অফ 110 ডালটন। ওয়ান অ্যামিনো অ্যাসিড ইজ অ্যান অ্যাভারেজ অফ 110 ডালটন, ঠিক আছে। তাহলে আমি যদি একটা 1000 ডালটনের প্রোটিন নিই, মানে 1 কিলো ডালটনের প্রোটিন নিই, নিয়ে একটার আমি হাইড্রোডাইনামিক ডায়ামিটার দেখছি সে 5 ন্যানোমিটার, আর অন্যটার আরেকটা আরেকটা 1000 ডালটনের প্রোটিন নিলাম বা 1 কেডি প্রোটিন নিলাম, মানে দুটো প্রোটিনেরই মলিকিউলার ওয়েটটা সেম। দুটোরই 1 কিলো ডালটন, এরও 1 কিলো ডালটন, দুটোই 1 কিলো ডালটনের প্রোটিন, কিন্তু একটার ডায়ামিটার হচ্ছে গিয়ে 5 ন্যানোমিটার, অন্যটার ডায়ামিটার হচ্ছে গিয়ে 6 ন্যানোমিটার, ঠিক আছে। তাহলে আমি বুঝতেই পারছি প্রথমটা হচ্ছে ফুটবলের শেপ, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে রাগবির বলের শেপ। This is the concept. We know the molecular weight and we know the hydrodynamic diameter. How do we know? সেটা আমরা এক্ষুনি দেখাচ্ছি হাইড্রোডাইনামিক ডায়ামিটারটা কি করে আমরা পাবো। So when we know the molecular weight and we know the hydrodynamic diameter, we can easily determine the shape. আবার বলছি যে দুটো বলেরই মলিকিউলার ওয়েট হচ্ছে গিয়ে সেম, বা দুটো প্রোটিনেরই মলিকিউলার ওয়েট হচ্ছে সেম, দ্যাট ইজ 1 কিলো ডালটন, কিন্তু একটার হাইড্রোডাইনামিক ডায়ামিটার হচ্ছে 5 ন্যানোমিটার, অন্যটার হাইড্রোডাইনামিক ডায়ামিটার হচ্ছে 6 ন্যানোমিটার, কিন্তু মলিকিউলার ওয়েট দুটোরই সেম। সেখান থেকে আমি একটা এস্টিমেট করতে পারি যে একটার কিন্তু ওয়ান ইজ স্ফেরিক্যাল অ্যান্ড অ্যানাদার ইজ ইলংগেটেড, মানে যেটা 6 ন্যানোমিটার ডায়ামিটার আছে দ্যাট উইল রিজেম্বল ইলংগেটেড, মানে এরকম লম্বা কনফর্মেশন, ঠিক আছে, and one that is having 5 nanometer diameter will represent a spherical বা বর্তুলাকার টাইপের হবে। Okay, so these two are the differences. One will be spherical or like a football, another will be like a rugby ball. Now using this dynamic light scattering বা photons of light or quasi elastic light scattering, okay, তো এই ধরনের লাইট স্ক্যাটারিং using photons, how do we determine the hydrodynamic diameter of different particles? That will be the principle of DLS. Let us see. এখানে সবার আগে আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে গিয়ে ব্রাউনিয়ান মোশন। এটার ব্যাপারে আমরা সবাই মোরাললেস জানি। তাইলা একটু বলো তো ব্রাউনিয়ান মোশন কি? কোনটা স্যার? Brownian motion. What is your idea about Brownian motion? স্যার বলতে পারছি না।
আচ্ছা, কারুর ব্রাউনিয়ান মোশন সম্পর্কে কোনো আইডিয়া আছে? না, অবশ্যই এটা ক্লাস 12 এ পড়েছো। বলছি ওই স্যার একটু বলে দিন, হ্যাঁ। ভুলে গেছি। একটু একটু ওই ব্রাউনিয়ান গতিতে যে অনু হ্যাঁ, অনু। হ্যাঁ স্যার, বলছি যে ওই ব্রাউনিয়ান গতিতে যে অণুগুলো থাকে সেগুলো মানে বিচ্ছিন্ন হবে, এদিক ওদিক ঘোরাফেরা করে, মানে নিজেদের মধ্যে যে একটা গতিটা ওকে এদিক ওদিক ঘোরাফেরা ওকে করে। ওকে ওকে লেট আস সি। আমি বলছি, ঠিক আছে? ধরো ইউ হ্যাভ আ সলভেন্ট, ঠিক আছে? তোমার একটা সলভেন্ট আছে, এবার তার মধ্যে মিউট করে দাও। তোমার একটা সলভেন্ট আছে, সলভেন্টের মধ্যে তুমি কি করছো না, ইউ আর টেকিং সাম পার্টিকল। তখন কি হচ্ছে, হ্যাঁ, সলভেন্টের যে মলিকিউল গুলো, মানে ধরো ওয়াটার বা যে কোনো অর্গানিক সলভেন্ট, তার যে মলিকিউল গুলো সেগুলো ওই পার্টিকেলের যে অণুগুলো আছে তার সঙ্গে ধাক্কা খাচ্ছে, দেয়ার ইজ আ বম্বার্ডমেন্ট, ঠিক আছে? দ্রবণের যে স্যার মনে পড়েছে, ওই ধূপের গন্ধ হালকা থেকে এগুলোর উদাহরণ ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শোনো আমি বলি, সেটা হচ্ছে ওই যে যে সলভেন্ট মলিকিউলস আছে, সলভেন্টের যে অণুগুলো আছে, সেগুলো তুমি জলের মধ্যে কিছু পার্টিকেলস দিয়ে দিয়েছো, সেই পার্টিকেলস এর যে অণুগুলো আছে, মলিকিউলস আছে, তার সঙ্গে ধাক্কা খাবে। এইবারে এই ধাক্কা খাওয়ার ফলে কি হবে, যে তোমার সলভেন্টের মধ্যে যে যে পার্টিকেলস গুলো বড় সাইজের আছে সেগুলোর মুভমেন্ট কম হবে। ওকে, সেগুলোর মুভমেন্ট কম হবে। অফকোর্স তোমরা ভেবে দেখো যে ধরে নাও তোমরা হচ্ছে সলভেন্ট মলিকিউল, দৌড়ে এসে বিভাস স্যারকে ধাক্কা মারবে, তো বিভাস স্যার যতটা নড়বেন আর দৌড়ে এসে মানালি ম্যাডামকে ধাক্কা মারবে, তাহলে মানালি ম্যাডাম যতটা নড়বেন দুটো কি সেম হবে? হবে না তো, তাই না? হ্যাঁ স্যার বলুন। বুঝতে পেরেছো তো? তার মানে ইউ হ্যাঁ পিপল আর সলভেন্ট মলিকিউলস, তোমরা হচ্ছে সলভেন্ট, ঠিক আছে, দ্রবণ ওয়াটার মলিকিউলস। তোমরা দৌড়ে এসে, আর বিভাস স্যার, মানালি ম্যাডাম, এই দু ধরনের পার্টিকেল রয়েছে তোমার মধ্যে। তোমার একটা মলিকিউল, তুমি যদি দৌড়ে এসে বিভাস স্যারকে ধাক্কা মারো, বিভাস স্যার যতটা মুভ করবে, মানালি ম্যাডামকে ধাক্কা মারলে মানালি ম্যাডাম অনেক দূরে মুভ করে যাবে, তাই তো? তার কারণ হচ্ছে যে দুজনের সাইজ সেম নয় এবং ওয়েটও সেম নয়, ঠিক আছে? তা সেই সেম প্রিন্সিপালে ধরো আমি কোনো একটা সাবমাইক্রন পার্টিকেল, হ্যাঁ, সেটা আমি ওয়াটারের মধ্যে, ওয়াটারকে একটা সলভেন্ট ইউজ করে সেটার মধ্যে দিয়ে দিলাম। নাও দ্য ওয়াটার মলিকিউলস will do what? It will bombard, মানে ধাক্কা মারবে with the particle, submolecule particle, let it be a protein, ঠিক আছে? প্রোটিনকে ধাক্কা মারছে, তাহলে প্রোটিনকে যেই ধাক্কা মারছে, if it is a bigger protein it will move less, and if it is a smaller size protein তাহলেও বেশি মুভ করবে। Let us see this. DLS, the dynamic light scattering, measures Brownian motion and relates this to the size of particle. Brownian motion is the random movement of particles due to the bombardment by the solvent molecule that surround them. মানে এই যে প্রোটিন মলিকিউলস গুলো আছে, এগুলো র্যান্ডম মুভমেন্ট কিসের জন্য না, বম্বার্ডমেন্ট বাই দ্য সলভেন্ট মলিকিউলস, মানে ওয়াটার মলিকিউলস গুলো, সলভেন্ট, যা তুমি সলভেন্ট নেবে, নট নেসেসারিলি ওয়াটার, ইউ ক্যান টেক এনি বাফার, এন্ড ইউজুয়ালি উই টেক বাফার অনলি, নট ওয়াটার, সেগুলোর মলিকিউলস গুলো এসে ধাক্কা মারছে। এইবারে আরেকটা জিনিস যেটা আমাদের বুঝতে হবে, ইট ইজ বেটার টু হ্যাভ আ সাসপেনশন দ্যান আ সলিউশন, ঠিক আছে? মানে ডিএলএস, ঠিক আছে, পার্টিকেলস গুলো যদি সলিউশন আর সাসপেনশন, এই দুটোর ডিফারেন্স আমরা সবাই বুঝি। সলিউশন মানে হচ্ছে, ধরো আমি বলছি চিনিটা জলের মধ্যে পুরো গুলে গেছে, চিনিটা জলের মধ্যে পুরো গুলে গেছে, এটা হচ্ছে কি সলিউশন। সাসপেনশন মানে হচ্ছে যে চিনির দানাগুলো জলের মধ্যে এরকম পড়ে রয়েছে বা ভাসছে, দিস ইজ আ সাসপেনশন।
ওকে, তাহলে আমি যে জিনিসটা বলতে চাইছি সেটাই পরের লাইনেই আছে, দ্য লার্জার দ্য পার্টিকেলস স্লোয়ার দ্য ব্রাউনিয়ান মোশন, স্মলার দ্য পার্টিকেলস সেটা কিন্তু অনেক দূরে চলে যাবে। এবারে ডিএলএস কি করছে, এই যে পার্টিকেলের মুভমেন্টটা হচ্ছে ডিউ টু ব্রাউনিয়ান মোশন, যেটা ভারী সেটা কম মুভ করছে, যেটা হালকা সেটা দূরে মুভ করছে। ডিএলএস ইজ আ টেকনিক উইচ রিলেট, ঠিক আছে, দিস ব্রাউনিয়ান মোশন টু দ্য সাইজ অফ দ্য পার্টিকেল। ডিএলএস হচ্ছে এমন একটা পদ্ধতি যেটা এই ব্রাউনিয়ান মোশনকে পার্টিকেলের সাইজের সাথে রিলেট করতে পারে। ওকে, এই ব্রাউনিয়ান মোশন, এই যে মুভমেন্টটা হচ্ছে, বড় পার্টিকেল কম মুভ করবে ডিউ টু দ্য বম্বার্ডমেন্ট উইথ দ্য সলিউট, এই সলভেন্ট, ছোট পার্টিকেল বেশি মুভ করবে। এটাকে যদি আমি কোনোভাবে কোরিলেট করতে পারি with what, with the size of the particle. So DLS is a technique which basically correlates the movement with the size of the particle. কিভাবে না, যে গতিতে, আবার বলছি, যে গতিতে পার্টিকেল গুলো মুভ করছে বা যে গতিতে ব্রাউনিয়ান মোশন হচ্ছে সেটিকে একটি নির্দিষ্ট জিনিস দিয়ে ডিফাইন করা হয়, দ্যাট ইজ নোন অ্যাজ ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট। এই ট্রান্সলেশনাল কোএফিসিয়েন্ট, ডিফিউশন কোএফিসিয়েন্ট, ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট বা ডি হচ্ছে যে গতিতে সলভেন্ট মলিকিউলের সঙ্গে ধাক্কা খাওয়ার পরে এই পার্টিকেল গুলো মুভ করে বা ব্রাউনিয়ান মোশন শো করে, সেই গতিটা ডিএলএস মেজার করবে এবং সাবসিকুয়েন্টলি ও কিন্তু পার্টিকেলের সাইজটা বলে দেবে বাই আ ইকুয়েশন নোন অ্যাজ স্টোকস আইনস্টাইন ইকুয়েশন। সেটা কি আমি বলছি, তার আগে দুটো জিনিস কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এই ধরনের এক্সপেরিমেন্ট যখন আমরা করব, ডিএলএস এক্সপেরিমেন্ট, তখন কি হবে যে আমাদের একটা জিনিস, যে টেম্পারেচারটাকে কিন্তু কনস্ট্যান্ট রাখতে হবে, ঠিক আছে, এবং ভিসকসিটি অফ দ্য মিডিয়াম এটাকেও কিন্তু কনস্ট্যান্ট রাখতে হবে। মানে একটা নির্দিষ্ট ভিসকসিটি থাকবে তোমার সলভেন্টটার, that should be constant, temperature should be constant। কেন না, টেম্পারেচার যদি বেড়ে যায় তখন কি হবে, তখন মুভমেন্ট এমনি বেড়ে যাবে। একটা জিনিস যদি ফুটতে থাকে, ঠিক আছে, গরম করছি বা ফুটছে, তখন তো তার মধ্যে যে পার্টিকেলস গুলো আছে সেগুলো অ্যাকর্ডিংলি মুভ করতে শুরু করবে এদিক ওদিক সেদিক। তাহলে টেম্পারেচারটাকে আমার নির্দিষ্ট রাখতে হবে, আর ভিসকসিটিটাকেও নির্দিষ্ট রাখতে হবে। আমরা জানি আমরা যদি টেম্পারেচার বাড়াতে শুরু করি সেটার কিন্তু ভিসকসিটির উপরে কিন্তু সেটা এফেক্ট পড়ে। ওকে, সো ফর ডিএলএস এক্সপেরিমেন্টস দ্য টেম্পারেচার এন্ড দ্য ভিসকসিটি, দিস টু প্যারামিটার শুড বি কনস্ট্যান্ট। এইবার দেখো, তোমরা যখন একটা সলভেন্ট নিচ্ছ, ফরগেট অ্যাবাউট দ্য ভিসকসিটি, কারণ একটাই নির্দিষ্ট সলভেন্ট, ধরো ওয়াটার নিলে, হ্যাঁ, কিংবা বেনজিনের কোনো সলভেন্ট নিলে, এইগুলো তো সলভেন্টের তো আর আলাদা জায়গায় আলাদা আলাদা ভিসিটি থাকবে না, এগুলো ভিসকসিটি কনস্ট্যান্টই থাকবে। আর তুমি যদি এক্সপেরিমেন্টটা একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে করো, সেখানে যদি তুমি নির্দিষ্ট একটা টেম্পারেচার সেট করে দাও, তাহলে সেই টেম্পারেচারটাও কখনো চেঞ্জ হবে না। তাহলে দিস আর নট সামথিং যেটার ব্যাপারে আমাকে চিন্তা করতে হবে। বা ইভেন রুম টেম্পারেচারে একটা 10 মিনিটের এক্সপেরিমেন্ট করো, ভেরি আনলাইকলি যে 10 মিনিটের মধ্যে তোমার রুমের টেম্পারেচার খুব বদলে যাবে, বা জলের যে তরলতা সেটাও কোনোভাবে পরিবর্তন হবে। It is not also possible. Then how do we calculate this translational diffusion coefficient? যেটা কি, it is the velocity of the Brownian motion. যদি পার্টিকেলটা বড় হয় তাহলে ভেলোসিটি কম হবে, যদি ছোট হয় তাহলে ভেলোসিটি বেশি হবে। Let us see. So this is the Stokes-Einstein equation, খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন। এখানে দেখো, এখানে কি বলছে যে এই যে হাইড্রোডাইনামিক যে আমার ডায়ামিটার, মানে আমার একটা পার্টিকেলের যে হাইড্রোডাইনামিক ডায়ামিটার, ঠিক আছে, মানে পার্টিকেল ডায়ামিটারটা কি, ডায়ামিটারের সাহায্যে আমি কি করতে পারি, আমি পার্টিকেলের, আবার মন দিয়ে শোনো, ডায়ামিটারের সাহায্যে আমি পার্টিকেলের সাইজটা নির্ধারণ করতে পারি যে ওটা কত বড়। আর কি পারি, আমি মোটামুটি ওটার ভলিউমটা নির্ধারণ করতে পারি যদি আমি শেপটা জানি। মানে হচ্ছে তোমাকে যদি এইটা বলে দেয়া হয়
যে একটা প্রোটিন হচ্ছে গ্লোবিউলার শেপের, মানে স্ফেরিক্যাল বা গোল, তাহলে তুমি যদি সেটা ডায়ামিটারটা জানো, তুমি কিন্তু স্বচ্ছন্দে ইউজিং দ্য ফর্মুলা, ঠিক আছে, তো ইউ ক্যান ক্যালকুলেট দ্য 4/3 পাই আর কিউব, রাইট? তো ওইটা দিয়ে কিন্তু তুমি খুব ইজিলি সেটার ভলিউমটা ক্যালকুলেট করে নিতে পারো, বা সারফেস এরিয়া ক্যালকুলেট করে নিতে পারো, ঠিক আছে, 4 পাই আর স্কোয়ার ইত্যাদি ইত্যাদি। তো আমি যদি শেপটা জানি একটা মলিকিউলের আর সেটার ডায়ামিটারটা জানি, আমি কিন্তু খুব ইজিলি সেটার ভলিউম, সারফেস এরিয়া ক্যালকুলেট করতে পারি। এবং মাসটা, মলিকিউলার ওয়েটটা যদি জানি, আমি ডেনসিটি ক্যালকুলেট করতে পারি। যদি ডেনসিটি জানি, তখন আবার মলিকিউলার ওয়েট ক্যালকুলেট করতে পারি। তাহলে একটা ডায়ামিটার জেনে গেলে, আর যদি আমার শেপের ব্যাপারে আইডিয়া থাকে, we can calculate the mass, or if we know the density, okay, we can calculate the mass, or if we know the mass, we can calculate the density, ঠিক আছে। If we know the molecular weight and the hydrodynamic diameter, we can predict the shape of the molecule. আবার বলছি, if we know the molecular weight and the hydrodynamic diameter, we can predict the shape of the molecule. Now দুটো ব্যাপার আমার চলে আসছে এই ইকুয়েশন থেকে, যেটা হচ্ছে হাইড্রোডাইনামিক ডায়ামিটার is equal to KT, ঠিক আছে, ডিভাইডেড বাই 3 পাই, ঠিক আছে, ইটা ইনটু ডি, ঠিক আছে। এবার হাইড্রোডাইনামিক ডায়ামিটার is equal to KT, কেটা কি? কেটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, দ্যাট ইজ আ কনস্ট্যান্ট। আমরা বোল্টজম্যান কনস্ট্যান্টের ভ্যালু সবাই জানি, এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু অ্যাভেলেবল। কি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার, ঠিক আছে, মানে হচ্ছে কেলভিনে। ধরো ফর ইনস্ট্যান্স তুমি 27 ডিগ্রিতে এক্সপেরিমেন্টটা করছো, 27 ডিগ্রি মানে কত কেলভিন? অ্যারাউন্ড 300 কেলভিন। তাহলে তুমি যে টেম্পারেচারে করবে সেই ততটা কেলভিন দিয়ে দেবে, তাহলে বোল্টজম্যান কনস্ট্যান্ট ইনটু 300, ঠিক আছে। 3 আমরা জানি, পাই এর ভ্যালু আমরা জানি 22/7 বা 3.14। ইটা ভিসকসিটি, আমরা যেহেতু একটা পার্টিকুলার সলভেন্ট চুজ করছি, তো সেই সলভেন্টের যা ভিসকসিটি সেটা আমরা খুব ভালো করে জানি। বেনজিন বলো, ওয়াটার বলো, ফিনল বলো, প্রত্যেকটার একটা নির্দিষ্ট ভিসকসিটি আছে, সেটা আমরা জানি। তাহলে আমরা যদি শুধু ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্টটা জানি, সেখান থেকে কিন্তু আমরা হাইড্রোডাইনামিক রেডিয়াসটা বা ডায়ামিটারটা ক্যালকুলেট করে দিতে পারছি। তাহলে হাইড্রোডাইনামিক ডায়ামিটার দ্যাট ইজ ইকুয়াল টু কে ইন্টু টি বাই 3 পাই ইটা ইন্টু ডি। কেটা জানা, টিটা জানা, 3 জানা, পাই জানা, ইটা জানা। তাহলে শুধু যদি আমরা ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট বা ভেলোসিটি of the particle during the Brownian motion এটা জানতে পারি, সেখান থেকে কিন্তু আমরা হাইড্রোডাইনামিক রেডিয়াসটা ক্যালকুলেট, হাইড্রোডাইনামিক ডায়ামিটার বা রেডিয়াস whatever you say, ক্যালকুলেট করে দিতে পারছি। Let us see then how do we do it. So from Stokes-Einstein equation, if we know the translational diffusion coefficient, we can determine the hydrodynamic diameter, and that is our aim. Next চলে আসছি how these experiments are basically happening. এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ। সেটা হচ্ছে there is a correlation between the translational diffusion coefficient and the light scattered by a particle. খুব সহজভাবে ব্যাপারটা বোঝাচ্ছি। ধরো এইটা হচ্ছে গিয়ে একটা সলিউশন, এর মধ্যে ডিফারেন্ট পার্টিকলস রয়েছে। We can see different particles within this solution. Now, when a light, একটা laser light, মানে একটা নির্দিষ্ট monochromatic light, that is a light of a particular wavelength, ঠিক আছে? হ্যাঁ, monochromatic light মানে the light is in the same phase, একটাই ফেজে আছে এবং একটা particular wavelength এ আছে। তাহলে এই ধরনের light which is in a particular phase and a particular wavelength, when it strikes this particles suspended within this solution solvent, then what happens, আমরা একটা ডিটেক্টর রাখবো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে। এটা 90 ডিগ্রি হতে পারে, 173 ডিগ্রি হতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেল হতে পারে, দ্যাটস নট আওয়ার কনসেপ্ট। এইবার how do we determine the translational diffusion coefficient from the scattering of the light? যদি আমার খুব সহজভাবে ভাবো যে আমি একটা লাইট ফেলছি, মনোক্রোম্যাটিক লাইট অফ পার্টিকুলার ওয়েভলেংথ এন্ড পার্টিকুলার ফেজ,
Now if the particles they move very much, মানে যদি তাদের ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট খুব বেশি হয়, ভেলোসিটি খুব বেশি হয়, সে লাইটকে বেশি স্ক্যাটার করবে। তার মানে যে ছোট পার্টিকেল গুলো আছে যাদের ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট কিংবা ভেলোসিটি খুব বেশি, তারা কিন্তু লাইটকে বেশি স্ক্যাটার করবে। ওকে, and then if we have particle with less translational diffusion coefficient or less velocity, তারা কিন্তু মানে বড় পার্টিকেল যেগুলো সেগুলো লাইটকে কম স্ক্যাটার করবে। খুব সোজা, যে পার্টিকেলের ভেলোসিটি বেশি, আলো পড়লে তারা অনেক মুভ করছে এবং লাইটটাকে স্ক্যাটার করে দিচ্ছে। বড় পার্টিকেল ভেলোসিটি কম, তারা লাইটটাকে কম স্ক্যাটার করছে। তাহলে আমি এই যে স্ক্যাটারিং অফ দ্য লাইটটা দেখছি, দেখো এখানে স্ক্যাটার্ড লাইট, এখানে টাইম নিয়ে এই যে আমি গ্রাফটা পাচ্ছি, এর থেকে কোরিলেট করে আমি ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্টটা ডিটারমাইন করছি এবং সেই ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট থেকে ফার্দার আমি ডিটারমাইন করছি দ্য সাইজ, দ্য সাইজ অফ দ্য মলিকিউল অর দ্য হাইড্রোডাইনামিক লেভেল বা হাইড্রোডাইনামিক ডায়ামিটার, হোয়াটএভার। ওকে, তাহলে স্ক্যাটারিং কতটা হচ্ছে লাইটের, বেশি হলে সাইজ কম, কম হলে সাইজ বেশি। ঠিক আছে, মানে বেশি হলে ট্রান্সলেশনাল ডিফিউশন বেশি হলে ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্টও বেশি হলে সাইজ কম, আর যদি কম লাইট স্ক্যাটার করে তার মানে ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট কম, সাইজ কিন্তু বেশি। লেট আস সি দিস থিং। দেখো একটা স্মল পার্টিকেলের ক্ষেত্রে দেখো স্ক্যাটারিং ইন্টেন্সিটিটা দেখো, কত পিকস কত ট্রাপস, কত পিকস কত ট্রাপস। ঠিক আছে, কম্পারেটিভলি একটা লার্জ পার্টিকেলের ক্ষেত্রে, ঠিক আছে, দু ধরনের পার্টিকেল আমরা ইন্টেন্সিটি অফ স্ক্যাটারিং নিয়েছি উইথ রেসপেক্ট টু টাইম, এখানেও আমরা ইন্টেন্সিটি অফ স্ক্যাটারিং নিচ্ছি উইথ রেসপেক্ট টু টাইম। ঠিক আছে, এ কিন্তু যেহেতু এর ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট বেশি, এ কিন্তু লাইটকে অনেক বেশি স্ক্যাটার করে দিচ্ছে। এই যেহেতু ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্টটা কম, এ কিন্তু লাইটকে অত বেশি স্ক্যাটার করতে পারছে না। ওকে, দিস ইজ দ্য থিং উই হ্যাভ বিন রিইটারেটিং ফর কোয়াইট সাম টাইম। এইবার যেটা ব্যাপার হচ্ছে যে নাও দিস ইজ আ কোরিলেশন ফাংশন। এই কোরিলেশন ফাংশনটা কি এটা তোমাদের জানতে হবে না, দিস ইজ জাস্ট আ থিং। এইটার সাহায্যে এইটুকু জেনে রাখো যে এই কোরিলেশন ফাংশনের সাহায্যে এই স্ক্যাটারিং ইন্টেন্সিটির থেকে আমরা কিন্তু ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্টটা ডিটারমাইন করতে পারি। ওকে, again I repeat this. This correlation function is something which suggests that from this scattering intensity with respect to time, using the correlation function, we can determine the translational diffusion coefficient. Here the scattering intensity is high, so the translational diffusion coefficient will also be high and the particle size will be low. Karon amra, and here the scattering intensity is low, so the translational diffusion coefficient is also low and the hydrodynamic diameter will be high. So this determination of the translational diffusion coefficient from the scattering intensity could be done by this correlation function. এক মিনিট, কি হয়েছে বলো, কি হয়েছে বলো, আরে আগে কি হয়েছে বলো না, না না কিছু কি প্রবলেম হয়েছে? তাহলে হঠাৎ করে সকালে না, আমি ক্লাসটা নিয়ে তোমাকে বলছি। ওকে, হ্যাঁ, hello, anyway sorry for the delay. So again we see that যে এই যে একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এই হাইড্রোডাইনামিক ডায়ামিটার this is inversely proportional to the translational diffusion coefficient. যদি হাইড্রোডাইনামিক ডায়ামিটার বেশি হয়
তখন কিন্তু ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট কম হবে। এখানে দেখো একটা ইনভার্স, এই যে স্টোকস-আইনস্টাইন ইকুয়েশনটা দেখো, এখানে কিন্তু একটা ইনভার্স প্রপোর্শনালিটি আছে। যদি হাইড্রোডাইনামিক ডায়ামিটার বেশি হয় তখন কিন্তু তোমার ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্টটা কম হবে এন্ড ভাইসি ভার্সা। মানে যদি হাইড্রোডাইনামিক ডায়ামিটার কম হয় তখন কিন্তু ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট বেশি হবে। রাদার যখন ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট বেশি, হাইড্রোডাইনামিক ডায়ামিটার কম, যখন ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট কম, হাইড্রোডাইনামিক ডায়ামিটার বেশি। Okay, from this Stokes-Einstein equation. Okay, so we have seen this correlation function. Last এই জায়গাটা আমরা একটু বুঝে নিই, সেটা হচ্ছে যে আমরা যদি ওই লগ ফগ ভুলে যাও, একদিকে যদি স্ক্যাটারিং ইন্টেন্সিটি নিই, যেটার থেকে আমরা কোরিলেশন ফাংশনের সাহায্যে ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট এন্ড স্টোকস-আইনস্টাইন ইকুয়েশনের সাহায্যে কিন্তু আমরা পার্টিকেল সাইজ ক্যালকুলেট করতে পারছি না। ঠিক আছে, তাহলে স্ক্যাটারিং ইন্টেন্সিটি ওকে থেকে, এই যে স্ক্যাটারিং ইন্টেন্সিটি থেকে আমরা পার্টিকেল সাইজ ক্যালকুলেট করতে পারি ইউজিং টু ডিফারেন্ট অ্যাপ্রোচেস। হোয়াট আর দিস টু অ্যাপ্রোচেস? ওয়ান ইজ the using two different functions and equations. Okay, we can calculate the particle size from the scattering intensity using two different functions and equation. One function is the correlation function and the second is the Stokes-Einstein equation. তাহলে স্ক্যাটারিং ইন্টেন্সিটি থেকে আমি পার্টিকেল সাইজ ডিটারমাইন করতে পারছি ইউজিং দ্য কোরিলেশন ফাংশন এন্ড দ্য স্টোকস-আইনস্টাইন ইকুয়েশন। এইগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এই 173 ডিগ্রি আর 90 ডিগ্রি এগুলো কিছুই নয়। এই যে তুমি ডিটেক্টরটা রাখছিলে, এই যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা তুমি কত রাখছো মোটামুটি বিটুইন দ্য লাইট অ্যান্ড দ্য ডিটেক্টর, এইগুলোর উপর ডিপেন্ড করছে। মানে ডিটেক্টরটা যদি এই রকম জায়গায় হতো, আবার ভালো করে দেখো, ডিটেক্টরটা যদি এই রকম জায়গায় হতো তখন আমাদের এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতো। ডিটেক্টরটা যদি এই রকম জায়গায় হয় তখন দেখা যাবে গিয়ে হচ্ছে 173 ডিগ্রি। আবার যদি এই রকম জায়গায় হয় দিস ইজ 180 ডিগ্রি। ওকে, তো ডিটেক্টরটা কিরকম জায়গায় আছে সেটার উপর ওই অ্যাঙ্গেলটা নির্ভর করছে আর কি। আবার বলছি, ডিটেক্টরটা যদি লাইট লেজার সোর্স বা লাইট সোর্সের থেকে রাইট অ্যাঙ্গেলে হয় তখন 90, যদি লাইট সোর্স থেকে অলমোস্ট স্ট্রেট হয় তখন 180 বা 173 ডিগ্রি। ঠিক আছে, এবং এই ডিটেক্টরটাকে তুমি কোথায় রাখছো সেটার উপর নির্ভর করবে যে তোমার স্ক্যাটারিং ইন্টেন্সিটিটা কিরকম হচ্ছে। মানে 90 ডিগ্রিতে ডিটেক্টর থাকলে মানে লাইটটাকে যে স্ক্যাটার করছে সেটা কে ডিটেক্ট করছে, যে স্ক্যাটার্ড হচ্ছে লাইটটা, ওই ডিটেক্টরটা ডিটেক্ট করছে। তাহলে ডিটেক্টরটা কোন অ্যাঙ্গেলে আছে তার উপর স্ক্যাটারিং ইন্টেন্সিটিটা একটু ভ্যারি করে। দ্যাটস নট ইম্পর্টেন্ট। ঠিক আছে, দ্য পয়েন্ট ইজ যে এইখানে তোমরা দেখো যে স্ক্যাটারিং ইন্টেন্সিটি সঙ্গে কিন্তু আমরা পার্টিকেল সাইজকে একটা কোরিলেট করেছি। এখানে অনেকেরই প্রশ্ন আসবে যে স্যার এখানে তো স্ক্যাটারিং ইন্টেন্সিটি বাড়ছে সঙ্গে পার্টিকেল সাইজ বাড়ছে। ওয়েল, এটা হচ্ছে রিলেটিভ স্ক্যাটারিং ইন্টেন্সিটি, কারণ তোমাদের আরো একটা জিনিস বুঝতে হবে যে পার্টিকেলটা যদি বড় হয় তখন কিন্তু তার লাইটকে ক্যাটার করার ক্ষমতাটাও বেশি হবে। ডোন্ট গো ইনটু দ্যাট কাইন্ড অফ কমপ্লেক্স থিংস। ঠিক আছে, এইটুকু খালি মাথায় রাখো, যে পার্টিকেল বেশি মুভ করে সে বেশি স্ক্যাটার করবে, কম মুভ করলে কম স্ক্যাটার করবে। কিন্তু রিলেটিভ স্ক্যাটারিং ইন্টেন্সিটিতে আমাকে আরো একটা প্যারামিটার মাথায় ঢোকাতে হবে, সেটা হচ্ছে যে পার্টিকেলের যে সাইজটা। ইফ আ পার্টিকেল ইজ বিগ, একটা পার্টিকেল যদি বড় হয় তখন কিন্তু আবার তার একটা স্ক্যাটারিং ক্ষমতা বেশি। ফর এক্সাম্পল, একটা ফুটবল সে যতটা লাইটকে স্ক্যাটার করতে পারবে, একটা ক্যাম্বিস বল বা একটা পিং পং বল, ঠিক আছে, একটা টেবিল টেনিসের বা একটা টেনিস বল কিন্তু ততটা লাইটকে স্ক্যাটার করতে পারবে না। তাহলে দুটো জিনিসের ওপর, এই জন্য আমি এই অবধি তোমাদের একটা সহজ কনসেপ্টে বোঝাচ্ছিলাম, তাহলে দুটো জিনিসের ওপর তোমার কিন্তু স্ক্যাটারিংটা নির্ভর করছে। ওয়ান ইজ দ্য সাইজ অফ দ্য পার্টিকেল, অ্যানাদার ইজ দ্য ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট। ওকে, ওয়ান ইজ দ্য সাইজ অফ দ্য পার্টিকেল, অ্যানাদার ইজ দ্য ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট। তাহলে সাইজটা যদি বড় হয় তখন কিন্তু তার স্ক্যাটারিং ক্ষমতা বেশি, আবার সে যদি মুভমেন্ট বেশি হয় তখনও কিন্তু তার স্ক্যাটারিং ক্ষমতা বেশি। তাহলে এই রিলেটিভ স্ক্যাটারিং ইন্টেন্সিটি will be guided by both these factors. The take home message is using this correlation function and
Stokes-Einstein equation, from the scattering intensity we can calculate the particle size. The scattering intensity basically will be determined by the translational diffusion coefficient and the size of the particle. আরো দুটো ফ্যাক্টর আছে যে দুটোকে আমরা কনস্ট্যান্ট রেখেছি। ওয়ান ইজ দ্য টেম্পারেচার, অ্যানাদার ইজ দ্য ভিসকসিটি অফ দ্য মিডিয়াম। এই দুটো ফ্যাক্টরকে কিন্তু আমরা কনস্ট্যান্ট রেখেছি। তাহলে দুটো ফ্যাক্টরের উপর নির্ভর করছে translational diffusion coefficient and the size of the particle. Okay, so this is the principle. এবার টিপিক্যাল কি ধরনের রেজাল্ট আসে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো, these are the results that we see. Relative percentage in class, এইটা আমি তোমাদের একটু বলি। ধরো যদি ডায়ামিটার, হ্যাঁ, তোমার আমি ডায়ামিটারের সাথে প্লট করছি নাম্বার কতগুলো পার্টিকেল আছে। ধরো আমার একটা জলের মধ্যে দুটো প্রোটিন আছে, একটার হাইড্রোডাইনামিক ডায়ামিটার হচ্ছে গিয়ে 5 ন্যানোমিটার, এই যে দেখো এটা হচ্ছে 5। দুটো প্রোটিন আছে, একটা জল একটা বাফারের মধ্যে আমি নিয়েছি, একটা হচ্ছে 5 ন্যানোমিটার আর একটা হচ্ছে তোমার 50 ন্যানোমিটার। তাহলে এবার যদি আমি নেক্সট ভলিউমের রেসপেক্টে নিই, যেটার 50 ন্যানোমিটার তোমার ডায়ামিটার, সেটার ভলিউম অ্যাটলিস্ট 1000 টাইমস বেশি হবে দেন যেটার 5 ন্যানোমিটার হচ্ছে গিয়ে ডায়ামিটার। এই কার্ভে ঘাবড়ানোর কিছু নেই, এটা হচ্ছে সিম্পল ডিএলএস রেজাল্টের কার্ভ। আবার বোঝাচ্ছি, আমার কাছে দুটো প্রোটিন আছে, একটা প্রোটিনের ডায়ামিটার হচ্ছে গিয়ে 5 ন্যানোমিটার, একটা হচ্ছে 50 ন্যানোমিটার। এইটা হচ্ছে সেই জিনিসটা দেখাচ্ছে নাম্বার, দুটো প্রোটিন, একটার 5 একটার 50। এবার যদি আমি প্রোটিনের ভলিউম দেখি, তাহলে একটার ভলিউম যদি 1 ইউনিট হয়, অন্যটার ভলিউম হচ্ছে গিয়ে 1000 ইউনিট। অবশ্যই তোমরা বুঝতে পারছো 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই ইন্টু 5 এর কিউব, আরেকটা হচ্ছে 4/3 পাই ইন্টু 5 এর কিউব, আরেকটা হচ্ছে 4/3 পাই ইন্টু 50 এর কিউব। You can understand the difference. তাহলে ভলিউম ওয়াইজ যদি আমি দেখি, ওই বাফারের মধ্যে একটা প্রোটিন 5 ন্যানোমিটার ডায়ামিটারের, একটা প্রোটিন 50 ন্যানোমিটার ডায়ামিটারের, কিন্তু ভলিউম ওয়াইজ ওই বাফারের মধ্যে একটা প্রোটিনের ভলিউম যদি 1 ইউনিট হয়, অন্য প্রোটিনের ভলিউমটা কিন্তু 1000 ইউনিট। কারণ 4/3 পাই 5 কিউব, 4/3 পাই 50 কিউব। এইবার নেক্সট চলে আসছে গিয়ে হচ্ছে স্ক্যাটারিং ইন্টেন্সিটি। স্ক্যাটারিং ইন্টেন্সিটিতে যদি আমি দেখি, তাহলে এর ভলিউম যেহেতু 1000 গুণ বেশি, ফলে মানে অনেক বেশি এর ভলিউম, ফলে এর কিন্তু স্ক্যাটারিং যে ইন্টেন্সিটিটা বা আমি যেটা পাচ্ছি সেটা কিন্তু প্রায় 10 লক্ষ টাইমস বেশি হবে। কারণ এইখানে তুমি ভেবে দেখো যে তুমি একটা মালার পুঁতি, সেটার সঙ্গে একটা বিশাল বড় ফুটবল, এই দুটো স্ক্যাটারিং ইন্টেন্সিটি কনসিডার করছো। একটা মালার মধ্যে ছোট যে একটা পুঁতি আছে, সেই পুঁতিটা যা লাইট স্ক্যাটার করবে, আর একটা এত বড় ফুটবল যা লাইট স্ক্যাটার করবে। পুঁতিটা হয়তো অনেক ফাস্ট মুভ করছে, বাট স্টিল একটা এত বড় ফুটবল কিন্তু অনেক বেশি লাইট স্ক্যাটার করবে, কারণ সে কতটা তার ভলিউম আছে। তো সেই জন্য ওই দুটো পার্টিকেলই আছে, কিন্তু এ যদি 1 ইউনিট লাইট স্ক্যাটার করে, এ কিন্তু 10 লক্ষ ইউনিট লাইট স্ক্যাটার করবে। ইজ দ্যাট ওকে? এ যদি 1 ইউনিট লাইট স্ক্যাটার করে, এ কিন্তু 10 লক্ষ ইউনিট লাইট স্ক্যাটার করবে। তাহলে একটা পার্টিকেল, দুটো পার্টিকেল, একটা 5 ন্যানোমিটার, একটা 50 ন্যানোমিটার, ভলিউম যেটার 5 ন্যানোমিটার সেটার যদি 1 ইউনিট হয়, যেটা 50 ন্যানোমিটার সেটার 1000 ইউনিট হবে। এবং আমরা যখন ডিএলএস এর লাইট স্ক্যাটারিংটা দেখছি, ঠিক আছে, তখন ডাইনামিক লাইট স্ক্যাটারিং এ যখন আমি লাইট স্ক্যাটারিংটা দেখছি, তখন একটা যদি 1 ইউনিট লাইট স্ক্যাটার করে, আরেকটা কিন্তু 10 লক্ষ ইউনিট লাইট স্ক্যাটার করবে। লাস্ট কথা যেটা আমি বলবো, যে লাইট স্ক্যাটারিং, হ্যাঁ, লাইট স্ক্যাটারিং, এই স্ক্যাটারিংটা হচ্ছে কোত্থেকে? এই স্ক্যাটারিংটা হচ্ছে কোত্থেকে? ডেফিনেটলি ফ্রম দ্য সারফেস। হ্যাঁ, একটা ফুটবলের যে সারফেস আছে সেখান থেকে হচ্ছে, কিন্তু প্রোটিনের ক্ষেত্রে কিন্তু সারফেস থেকে হয় না। একটা প্রোটিনের চারদিকে, প্রোটিনটা তো এরকম হাওয়ায় ভেসে নেই, প্রোটিনটা কোনো একটা সলভেন্টের মধ্যে আছে, ঠিক আছে।
তা একটা প্রোটিনের চারদিকে কিন্তু সলভেন্ট মলিকিউলস থাকে। ওকে, একটা লেয়ার অফ সলভেন্ট থাকে না, একাধিক লেয়ার অফ সলভেন্ট থাকে। মানে একটা গোল প্রোটিন আছে, তার গায়ে প্রথম লেয়ার H2O মানে ওয়াটার মলিকিউলস লেগে আছে, তার উপরে আবার আরেকটা লেয়ার H2O ওয়াটার মলিকিউলস লেগে আছে। সেই সেকেন্ড সলভেন্ট লেয়ার থেকে, keep this in mind, in DLF you are exposing the particles, the protein to the laser light from the second solvent layer on the protein. প্রথম solvent layer, তারপর second solvent layer. From the second solvent layer of the protein, these particles basically are scattering the light. তাহলে যে কোনো পার্টিকেল তার যে সেকেন্ড সলভেন্ট লেয়ার, সেখান থেকে যে স্ক্যাটারিংটা হয়, that scattering is detected by the detector for calculation of the size of the particle from the hydrodynamic radius, from the translational diffusion coefficient. তাহলে using correlation function and Stokes-Einstein equation, you can definitely calculate the hydrodynamic diameter from the scattering intensity. That scattering is being done by the second solvent layer, that is the second layer of solvent molecules surrounding the particle of interest. Is that okay? তাহলে আমরা এখানে শেষ করছি। এইবারে তোমাদের যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে, জাস্ট লেট মি নো। আমি এন্ড করলাম প্রেজেন্টিং, ঠিক আছে? এবারে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে, জাস্ট লেট মি নো। কি হলো, কারোর কোনো কোয়েশ্চেন নেই? ওকে, আমার মনে হচ্ছে আমার গলা শুনতে পাচ্ছ তো? অলি, আমার গলা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, পাচ্ছি। তোমার কোনো প্রশ্ন নেই? না স্যার। মানে আরেকবার দেখতে হবে, আরেকবার করতে হবে জিনিসটা, তাই তো? ওকে ফাইন, নো প্রবলেম। এটা অতটা তো সোজা নয়ও, আরেকবার তোমরা পড়ে নাও। পড়ে নিলে তারপর if you have any question, just let me know. Okay, we end our class here.